ধন্যবাদ জানাই আমার উলবেড়িয়া কলেজের সকল স্নেহের ছাত্রছাত্রীবৃন্দকে। আরও বেশি করে ধন্যবাদ জানাই তোমাদের এই কারণেই, যেভাবে তোমরা বর্তমানের এই ভয়াবহ কোভিড-19 প্রেক্ষিতে ভয়াবহ পরিস্থিতিকে প্রতি মুহূর্তে তোমরা মোকাবিলা করছো এবং প্রতি মুহূর্তে এই ধরনের পরিস্থিতির সাথে লড়াই করে তোমরা যেভাবে এগিয়ে চলেছো এবং যেভাবে এগিয়ে চলার একটা বার্তা সমাজের বুকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছো, তাই তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে এবং আপামর আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে এবং সামগ্রিকভাবে উলবেড়িয়া কলেজের পক্ষ থেকে। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং ভালো থাকবে এই প্রার্থনা করি। আরও একটি কারণে সত্যি খুব ভালো লাগছে আজকে যে এই ধরনের একটা অভিনব ব্যবস্থার মধ্য দিয়ে আমরা, বিশেষ করে আমি, তোমাদের সামনে আসতে পেরেছি এবং ভিডিও বার্তা, যদিও এটা কিছু না তবুও কিন্তু অনেকটাই কিছু, কেননা দীর্ঘ 40 দিন 50 দিন পর তোমাদের সাথে একটা ইন্টারাকশানের একটা জায়গা যেভাবে উলবেড়িয়া কলেজের সহযোগিতা আমরা করতে পারছি, সেই জন্য আমরা উলবেড়িয়া কলেজের কর্তৃপক্ষের কাছে সত্যি খুব প্রশংসাযোগ্য এবং উলবেড়িয়া কলেজের এই প্রয়াসকে আমরা ধন্যবাদ জানাই এবং আমি অভিবাদন জানাই উলবেড়িয়া কলেজের এই ধরনের অভিনব উদ্যোগ এবং প্রচেষ্টাকে, এবং ভবিষ্যতে তারা এই ধরনের উদ্যোগ আরও গ্রহণ করুক এই কামনা করি। তা আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে, যতটুকু আমার মনে আছে যে লাস্ট আমি তোমাদের সাথে যেটি নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে ভারতীয় রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা। তাই স্বাভাবিকভাবেই এর পরবর্তী টপিক যেটি আলোচনা করার বিষয় রয়ে গেছে সেটা হচ্ছে ভারতীয় রাজনীতিতে শ্রমিক সংঘের ভূমিকা। স্বাভাবিকভাবেই আজ আমি তোমাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে ভারতীয় রাজনীতিতে শ্রমিক শ্রেণী কীভাবে একটা আলোকপাত, কীভাবে একটা তাদের শ্রমিক আন্দোলনের একটা ছাপ ভারতীয় রাজনীতির উপর ফেলে দিয়েছে এবং এখনও পর্যন্ত ফেলে ফেলেছে। তো স্বাভাবিকভাবে এই বিষয়টি আলোচনা করতে গেলে আমি প্রথমে যে দিকটা একটু ফিরে তাকাবো সেটা হচ্ছে ভারতীয় ইতিহাসটার দিকে, কারণ ইতিহাসকে বাদ দিয়ে আমরা কোনোদিনই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় যেতে পারি না। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে আমরা ভারতীয় ইতিহাস খণ্ডে লক্ষ্য করি যে ভারতবর্ষে এমন একটি দেশ ভারতবর্ষ, যেখানে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ কৃষি ওপর ভিত্তি করে তাদের জীবনযাপন পরিচালনা, অর্থাৎ আজও পর্যন্ত ভারতবর্ষের অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভর করে তাদের দিন গুজরান করে চলেছে। কিন্তু মজার বিষয় হলো, এই ধরনের একটা কৃষিভিত্তিক দেশেও কিন্তু শ্রমিক আন্দোলনের একটা উজ্জ্বল ইতিহাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। যদিও এই শ্রমিক আন্দোলনের ইতিহাস নিয়ে পাশ্চাত্য তাত্ত্বিকদের খুব একটা আনাগোনা বা লেখা কিন্তু আমরা দেখতে পাই। এরও মধ্যে আমরা বেশ কিছু তাত্ত্বিকের লেখা লক্ষ্য করি, রাঘবি চ্যাটার্জি, সেলিম রাখা, এই ধরনের বেশ কিছু তাত্ত্বিকের আমরা, সুকোমল সেন, অবিনাশ সিনহা, এই ধরনের বেশ কিছু তাত্ত্বিকের আমরা লেখা লক্ষ্য করতে পারি। তো সাধারণভাবে প্রথমেই আমার যে বিষয়টি বলার সেটা হচ্ছে ভারতবর্ষের বুকে এই ধরনের শ্রমিক শ্রেণী, অর্থাৎ সমাজে একটা নবোদ্ভূত পরিচিতি হিসাবে শ্রমিক শ্রেণীর উত্থান কীভাবে ঘটল এবং এই শ্রমিক শ্রেণীর উত্থানের সাথে সাথে শ্রমিক শ্রেণীর স্বার্থকে চরিতার্থ করার প্রেক্ষিতে এবং শ্রমিক শ্রেণীর নিজস্ব দৈনন্দিন দাবি দাওয়াগুলোকে পূরণ করার প্রেক্ষিতে কীভাবে শ্রমিক সংগঠনগুলো উত্থান ঘটল তার ইতিহাসটা আমি একটু তোমাদের আলোচনা করি। তো এক্ষেত্রে প্রথমেই বলা যায় যে ঔপনিবেশিক আমলে কিভাবে এই শ্রমিক শ্রেণীর উত্থান ঘটছে। দেখা যাচ্ছে ব্রিটিশরা ভারতবর্ষে আসার পর
তারা তাদের মতো করে এবং তাদের নিজস্ব স্বার্থকে চরিতার্থের কথা মাথায় রেখে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বেশ কিছু কলকারখানা ও শিল্প নির্মাণের উদ্যোগ আয়োজন শুরু করল। যেমন সেই সময় বেশ কিছু শিল্প গড়ে উঠেছিল বোম্বাই, মাদ্রাজ, আহমেদাবাদে বস্ত্রশিল্প, কলকাতায় পাট শিল্প। এবং সেই সময় আরও একটি ঘটনা যেটা ঘটেছিল, সেই সময় ব্রিটিশ সরকারের যে রেলপথ নির্মাণের প্রচেষ্টা, অর্থাৎ তাদের বাণিজ্যিক স্বার্থকে আরও মসৃণ করার জন্য বা বাণিজ্যিক স্বার্থকে চরিতার্থ করার পথ থেকে আরও মসৃণ করার জন্য, আরও সাবলীল করার জন্য তারা সারা ভারতবর্ষের যোগাযোগ ব্যবস্থাটাকে একটু উন্নত করতে চেয়েছিল। এবং এই যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে গিয়ে তারা যে রেলপথ নির্মাণের একটা প্রকল্প 1870 দশক থেকে শুরু করেছিল, সেই রেলপথ নির্মাণের প্রেক্ষিতে বহু পরিমাণে রেল শ্রমিকের উত্থান ঘটেছিল এই ভারতবর্ষে, যার নিদর্শন আমরা আজও পর্যন্ত কলকাতা, এই হাওড়া, লিলুয়া, খড়গপুর এই এলাকাগুলিতে পাই। এই হাওড়া, লিলুয়া, খড়গপুর এই এলাকাগুলিতে আজও পর্যন্ত এই রেল শ্রমিকদের একটা বসবাস কিন্তু একটা গড়ে উঠছে। এবং স্বাভাবিকভাবে বুঝতে পারি যে ব্রিটিশরা আসার পর বোম্বাই, মাদ্রাজ, আহমেদাবাদে বস্ত্রশিল্প, কলকাতার পাট শিল্প এবং রেলপথ নির্মাণকে কেন্দ্র করে রেল শ্রমিকের উত্থানের প্রেক্ষিতে ভারতবর্ষ কিন্তু আস্তে আস্তে একটা নতুন শ্রেণীর উত্থান ঘটল, যেটাকে বলা হচ্ছে শ্রমিক শ্রেণী। এই শ্রমিক শ্রেণী আস্তে আস্তে যত উত্থান লাভ করছে এবং এই শ্রমিক শ্রেণীর সাথে সাথেই খুব আশ্চর্যজনকভাবে তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করাকে কেন্দ্র করে বেশ কিছু শ্রমিক সংগঠনের উত্থান হচ্ছে। তাই এই শ্রমিক সংগঠন গড়ে ওঠার পর্যায়টা যাওয়ার আগে আমি কতকগুলি বিষয় একটু বলে নিই। 1881 সালে একটি স্ট্যাটিস্টিক্সে দেখছি আমরা, 1881 সালে যেখানে সারা ভারতবর্ষের বুকে টোটাল কারখানা ছিল মাত্র 813টি, 1921 সালে সেটি বেড়ে গিয়ে দাঁড়াচ্ছে 3949টি এবং 1951 সালে সেটা গিয়ে দাঁড়াচ্ছে 22,705, 1991 সালে সেটা গিয়ে দাঁড়াচ্ছে 1,11,804। উল্টো দিক থেকে 1881 সালে যেখানে আমরা দৈনিক কর্মে নিযুক্ত শ্রমিকের সংখ্যা দেখছি একটা স্ট্যাটিস্টিক্সে 3,49,810, অদ্ভুতভাবে 1991 সালে সেই দৈনিক কর্মে নিযুক্ত শ্রমিকের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে 52,11,829। এবং আরও ইন্টারেস্টিং, 2004-05 আর্থিক বর্ষে এই শ্রমিক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 4,60,00,000। কিন্তু মজার বিষয়, এই 4,60,00,000-এর মধ্যে মাত্র 70 লক্ষ শ্রমিক স্থায়ী কর্মে নিযুক্ত আর 1,30,00,000 শ্রমিক তারা অস্থায়ী কর্মে নিযুক্ত, আর বাকি 2,60,00,000 শ্রমিক তারা এমন কিছু কর্মে নিযুক্ত বা এমন কিছু প্রকল্পের সঙ্গে তারা যুক্ত যা মূলত স্বল্প আয়ের একটা বন্দোবস্ত করতে সক্ষম। তো এই স্ট্যাটিস্টিক্সের প্রেক্ষিতে আমরা সহজেই বুঝতে পারি যে কীভাবে ভারতবর্ষে শ্রমিক শ্রেণীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথে সাথে শ্রমিক সংগঠনের ভূমিকাও আস্তে আস্তে কীভাবে বৃদ্ধি পাচ্ছে। খুব সহজেই তার কিন্তু একটা সারাংশ বা তার একটা আপাত একটা আভাস কিন্তু আমরা এগুলোর মধ্যে দিয়ে পাই। এবার আমরা ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর আন্দোলনের ইতিহাসটাকে পর্যালোচনা করতে যাবার আগে একবার আমরা ফিরে দেখব যে ভারতবর্ষের এই শ্রমিক সংগঠনগুলো গড়ে ওঠার ইতিহাসটা, যে ভারতবর্ষে কোন সময় থেকে এই শ্রমিক সংগঠনগুলো গড়ে উঠতে শুরু করে। সাধারণত আমরা উল্লেখ করেছি যে ব্রিটিশদের নিজস্ব স্বার্থ চরিতার্থকে কেন্দ্র করে বা ব্রিটিশ সরকারের উদ্যোগে যে সমস্ত কলকারখানাগুলি গড়ে উঠেছিল
সেই সমস্ত কলকারখানার শ্রমিকদের নেতৃত্বে এবং প্রেক্ষিতেই পরবর্তীকালে বিভিন্ন শ্রমিক সংঘ ভারতবর্ষে গড়ে উঠেছে। এই ধরনের প্রথম শ্রমিক সংঘ উল্লেখ আমরা পাই 1881 সাল নাগাদ। অনেকে আবার বলে থাকে যে ঊনবিংশ শতকে শেষ দিক করে বোম্বাইয়ে এন.এম. লোখান্ডের নেতৃত্বে বোম্বাই মেলিহ্যান্ডস অ্যাসোসিয়েশন গঠনের মধ্য দিয়ে আমরা প্রথম একটা সংগঠিত শ্রমিক সংঘের উত্থান লক্ষ্য করি। তাই নয়, এই এন.এম. লোখান্ডের নেতৃত্বে প্রথম একটা শ্রমিক শ্রেণীর পত্রিকা দীনবন্ধু প্রকাশিত হয়। পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধ হলো এবং প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে খুব আশ্চর্যজনকভাবে ভারতবর্ষে শ্রমিক শ্রেণীর আন্দোলনের মধ্যে এক নতুন করে প্রাণ সঞ্চার লক্ষ্য করা যায়। এবং প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে এই বোম্বাইয়ের মতো জায়গায় ব্যাপক ধর্মঘট শ্রমিক আন্দোলন লক্ষ্য করা যায়। এবং এই সময় থেকে বেশ কিছু শ্রমিক সংগঠন গড়ে উঠতে শুরু করে। যেমন এই সময় 1920 সালে লালা লাজপত রায়ের সভাপতিত্বে ভারতবর্ষের একটা সর্বভারতীয় শ্রমিক সংগঠন গড়ে উঠল, যার নাম হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC। খুব মজার ব্যাপার, এই AITUC যখন প্রথম ভারতবর্ষের বুকে গড়ে উঠল, তখন মোটামুটি AITUCর সাথে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে স্বাভাবিকভাবেই তখন ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন চলছে। এবং এই জাতীয়তাবাদী আন্দোলন যেহেতু সেই সময় কংগ্রেসি নেতৃবৃন্দের দ্বারাই মূলত প্রভাবিত, তাই খুব স্বাভাবিকভাবে এই AITUC অর্থাৎ সর্বভারতীয় শ্রমিক সংগঠনও আমরা কংগ্রেসি নেতৃবৃন্দের একটা প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব কিন্তু লক্ষ্য করি। তা বলে এই নয় যে এই AITUC-তে বামপন্থী মনোভাবাপন্ন লোকজনেরও অভাব ছিল। প্রথমের দিকে এই AITUC সংগঠনটি বামপন্থী অর্থাৎ কমিউনিস্ট মনোভাবাপন্ন এবং কংগ্রেসি লোকজন একে অপরের সাথে মত বিনিময় করে এবং একটা ভাব বিনিময় বজায় রেখে তারা কিন্তু তাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। এবং 1927 সালে দেখা যাচ্ছে যে এরকম ছোট ছোট প্রায় 57টি সংগঠন AITUC-র মধ্যে অংশগ্রহণ করছে এবং AITUC একটা বৃহত্তর শ্রমিক সংগঠন রূপে সারা ভারতবর্ষের বুকে দেখা দিয়েছে। কিন্তু ইতিমধ্যে আবার যেটা দেখা গেল, এই AITUC-র মধ্যে কংগ্রেসি মনোভাবাপন্ন নেতৃবৃন্দের সাথে কমিউনিস্ট মনোভাবাপন্ন ব্যক্তিদের কিন্তু খুব বেশি দিন বনিবনা করে চলা সম্ভব কিন্তু আর হলো না। অর্থাৎ একটা সময় দেখা যাচ্ছে যে এই কংগ্রেসি লোকজন বা বামপন্থী লোকজন তারা এই AITUC সংগঠন থেকে বেরিয়ে গিয়ে ভিন্ন ভিন্ন সংগঠন তৈরি করছে। যেমন 1929 সালে দেখছি কংগ্রেসের কিছু সদস্য বেরিয়ে গিয়ে ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন নামে একটি সংগঠন তৈরি করছে। আবার পরবর্তীকালে 1931 সালে আমরা দেখছি বামপন্থীদের একটা অংশ রেড ট্রেড ইউনিয়ন নামে একটি সংগঠন তৈরি করছে এই AITUC থেকে বেরিয়ে। যদিও এই কংগ্রেসি লোকজন এবং কমিউনিস্ট মনোভাবাপন্ন লোকজন এরা একটা সময় আবার মনে করল যে একদিকে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলন চলছে, তার সাথে সাথে আর একদিকে ব্রিটিশদের অত্যাচারের মাত্রা আরও ভয়াবহ আকার নিচ্ছে আপামর ভারতবাসীর ওপর। এই ধরনের একটা পরিস্থিতির প্রেক্ষিতে যদি এই ভারতবর্ষের সর্ববৃহত্তম তৎকালীন শ্রমিক সংগঠন AITUC যদি দ্বিবিভাজিত হয়ে পড়ে, তাহলে কিন্তু আখেরে যেটা হবে সেটা হচ্ছে ব্রিটিশ সরকারেরই কিন্তু লাভ হবে। তা এই ধরনের একটা পরিস্থিতিতে কংগ্রেসের নেতৃবৃন্দ এবং বামপন্থী মনোভাবাপন্ন মানুষজন তারা এই ধরনের চিন্তাভাবনা উপলব্ধি করে তারা আবার AITUC-র ছত্রছায়ায় কিন্তু একত্রিত হতে শুরু করল। যদিও
এই বনিবনাও বেশি দিন চলবে না এবং এই একে অপরের সাথে একটা ঐক্যবদ্ধ একটা বোঝাপড়া বজায় রেখে চলাও তাদের পক্ষে বেশি দিন হয়ে উঠল না। ইতিমধ্যে ভারতবর্ষে ইতিমধ্যে পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখা দিল এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতবর্ষের ভূমিকাকে কেন্দ্র করে যেমন ভারতবর্ষের রাজনৈতিক দলগুলির মধ্যেও একটা দ্বিবিভাজন বা একটা মতবিরোধ বা একটা মতবিভাজন লক্ষ্য করা গেল, একইভাবে কিন্তু এই শ্রমিক সংগঠন এআইটিইউসির মধ্যেও কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে একটা তীব্র মতভেদ লক্ষ্য করা গেল। পরবর্তীকালে শিল্প বিরোধ সংক্রান্ত আইন, বোম্বাইয়ে শিল্প সংক্রান্ত আইনকে কেন্দ্র করেও কংগ্রেসি সদস্যদের সাথে বামপন্থী মনোভাবাপন্ন বা কমিউনিস্ট মনোভাবাপন্ন সদস্যদের কিন্তু একটা তীব্র মতবিরোধের জায়গা তৈরি হয় এবং এই প্রেক্ষিতে 1947 সালে কংগ্রেসের সদস্যরা নতুন করে একটি সংগঠন তৈরি করলো, তার নাম আইএনটিইউসি, অর্থাৎ আইএনটিইউসি, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা আইএনটিইউসি। এবং অন্যদিকে 1948 সালেও সমাজতন্ত্রীরা এবং সমাজতন্ত্রী মনোভাবাপন্ন লোকজনও তারাও বেরিয়ে গিয়ে নতুন করে ভারতীয় মজদুর সংঘ বা ভারতীয় মজদুর সংঘ নামে একটি নতুন সংগঠন তৈরি করল। ভারতীয় মজদুর সংঘ হিন্দু মজদুর সভা নামে একটি সংগঠন তৈরি করল। পরবর্তীকালে যেটা এইভাবে এগোতে গিয়ে দেখা গেল 1955 সালে আবার একটা সংগঠন গড়ে উঠল জনসংঘের নেতৃত্বে হিন্দু মজদুর সভা। আবার 1964 সালে কমিউনিস্ট দল দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা সিপিআই, একটা সিপিআইএম। সিপিআইএম রয়ে গেল এআইটিইউসির মধ্যে, অর্থাৎ সিপিআইএমের শ্রমিক সংগঠন হিসাবে এআইটিইউসি পরিচিতি লাভ করলো। আর সিপিআইএম এরা আবার 1970 সালে নতুন একটি সংগঠন করলো যার নাম সিটু। তা এইভাবে সর্বভারতীয় ক্ষেত্রে মোটামুটি যে সংগঠনগুলো দেখা গেল সেটা হচ্ছে এআইটিইউসি, আইএনটিইউসি, সিটু, ভারতীয় মজদুর সংঘ, হিন্দু মজদুর সভা। তা এইভাবে মোটামুটি কতকগুলি বৃহত্তর সংগঠন দেখা গেল। এই সংগঠনগুলি ভারতীয় রাজনীতিতে যেভাবে প্রভাব বিস্তার করে চলেছে তার যদি কতকগুলো বিবরণ আমরা তুলে ধরতে চাই বা এই সংগঠনগুলির কার্যকলাপের প্রেক্ষিতে ভারতীয় রাজনীতিতে শ্রমিক শ্রেণীর ভূমিকাকে যদি আমরা পর্যালোচনা করতে চাই তাহলে আমরা কতকগুলি পর্বে বিষয়টিকে আলোচনা করতে পারি। প্রথমত আমরা দেখতে পারি যে ঔপনিবেশিক পর্বে, অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পূর্ব পর্যন্ত ভারতবর্ষের স্বাধীনতা লাভের পূর্ব পর্যন্ত এই শ্রমিক শ্রেণীর আন্দোলনের ইতিহাসটাকে যদি আমরা তাকাই গেলে দেখব তাহলে দেখব যে মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে যেভাবে ভারতীয় রাজনীতিতে শ্রমিক শ্রেণী বিরাটভাবে প্রভাব বিস্তার করতে শুরু করেছিল তা অত্যন্ত লক্ষণীয় ব্যাপার। এবং আগেও আমরা উল্লেখ করেছি যে 1920 থেকে 1924 সালের মধ্যে ভারতবর্ষে অনেকগুলো লেবার স্ট্রাইক ঘটেছে, ধর্মঘট ঘটেছে, যেগুলো ভারতীয় রাজনীতির উপর কিন্তু একটা প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব বিস্তার করে। শুধু তাই নয়, কানপুর ষড়যন্ত্র মামলার প্রেক্ষিতে যখন ভারতবর্ষের বেশ কিছু জাতীয়তাবাদী নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হচ্ছে, সেই সময় কিন্তু দেখা যাচ্ছে যে ভারতবর্ষের এই শ্রমিক সংগঠনগুলিও কিন্তু ধর্মঘটের মধ্য দিয়ে প্রতিবাদে মুখর হয়েছে এই সমস্ত নেতৃবৃন্দের গ্রেপ্তারের বিরুদ্ধে। তা স্বাভাবিকভাবেই আমরা দেখছি যে ভারতবর্ষের জাতীয়তাবাদী নেতৃবৃন্দ যখন গ্রেপ্তার হচ্ছে ব্রিটিশ শাসকদের দ্বারা, তার বিরুদ্ধে শ্রমিক সংগঠনগুলি কিন্তু বিভিন্নভাবে প্রতিবাদের ভাষা কিন্তু তুলে ধরছে। এবং পরবর্তীকালে আমরা এআইটিইউসির কার্যাবলীর মধ্য দিয়ে দেখেছি, একটু আগেই আমরা উল্লেখ করেছি যে এআইটিইউসি
প্রতিষ্ঠিত হওয়ার পর মোটামুটি 1929 সাল পর্যন্ত এককভাবে কংগ্রেসি সদস্যরা এবং বামপন্থী মনোভাবাপন্ন সদস্যরা এককভাবে তারা কিন্তু তাদের কার্যাবলী চালিয়ে গিয়েছে। কিন্তু যদিও পরবর্তীকালে বিভিন্ন বিভাজনের প্রেক্ষিতে, মতাদর্শগত বিভাজন এবং অন্যান্য বিভিন্ন ইস্যুগত বিভাজনের ভিত্তিতে তারা কিন্তু বিভাজিত হয়ে গেছে এবং আলাদা আলাদা সংগঠন গড়ে তুলতে উদ্যত হয়েছে। তা এই হচ্ছে উপনিবেশিক শাসনের প্রেক্ষিতে বা ভারতবর্ষের স্বাধীনতা লাভের পূর্ব পর্যন্ত শ্রমিক আন্দোলনের একটা ইতিহাস। অতি সংক্ষিপ্তভাবে এটি কিন্তু বলা যায়। তো ভারতবর্ষের স্বাধীনতা লাভের পরবর্তীকালে ইতিহাসটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে 1947 সাল থেকে 1990 সাল পর্যন্ত, আর একটা হচ্ছে 1990 সালের পর থেকে বর্তমান সময়। স্বাভাবিকভাবে তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে 1990 সালটা হঠাৎ কেন? 1990 সালটাকে নিয়ে আসার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে 1990 সালে সারা পৃথিবীতে রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু এক ব্যাপক পরিবর্তন, সারা পৃথিবীর রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা হয়েছিল। কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই 90 সাল বা এই 90-এর দশকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা এই সময় একসাথে অনেকগুলি ঘটনা ঘটে। একদিকে ঠান্ডা লড়াইয়ের পতন, মানে সোভিয়েত ইউনিয়নের ভাঙন ঘটছে, এবং আরেক দিকে যে ঘটনাটা ঘটছে 1991 সালে ভারতবর্ষের বুকে, সেটা হচ্ছে ভারতবর্ষ এতদিন পর্যন্ত তার পূর্ব গৃহীত অর্থনৈতিক রীতিনীতিকে ত্যাগ করে নতুন করে এক অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করলেন, এবং যে অর্থনৈতিক কর্মসূচিটা হলো প্রাইভেটাইজেশন এবং লিবারালাইজেশন, অর্থাৎ বেসরকারীকরণ এবং উদারীকরণ। এবং এই বেসরকারীকরণ ও উদারীকরণের মধ্য দিয়ে ভারতবর্ষ বিশ্বায়নের নীতিতে বা বিশ্বায়নের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে গা ভাসিয়ে দিতে শুরু করলেন। এবং এই সময় থেকে, অর্থাৎ ভারতবর্ষের এই বিশ্বায়নের নীতি গ্রহণের প্রেক্ষিতে ভারতবর্ষের শ্রমিক আন্দোলনের চরিত্র কিন্তু বদলে যেতে শুরু করল। তাই 1947 সাল থেকে 1990 বা 91 সাল পর্যন্ত এটিকে আমি আলাদা একটি পর্যায়ে ভাগ করে নিলাম, এবং 1991 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা একটি অন্য পর্যায়ে, দ্বিতীয় আরেকটি অন্য পর্যায়ে দেখার চেষ্টা বা দেখব। তা প্রথমে আমরা দেখব যে 1947 সালের পর থেকে 1991 সাল পর্যন্ত ভারতবর্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের ভূমিকা বা কার্যাবলী বা কর্মপন্থার প্রেক্ষিতে যদি আমরা আলোচনা করি, দেখব এক্ষেত্রেও আমরা এই পর্যায়ে শ্রমিক সংঘের ভূমিকাকে দুটি পর্বে আলোচনা করতে পারি, দুটোভাবে দেখতে পারি। একটা হচ্ছে সংগঠিত শ্রমিক সংগঠনের নেতৃত্বে আন্দোলন, আরেকটি হচ্ছে বেশ কিছু শ্রমিক নেতার ব্যক্তিগত ভাবমূর্তিকে কাজে লাগিয়ে শ্রমিক আন্দোলনের দৃষ্টান্ত। প্রথমটা বললাম কি, যে সংগঠিত শ্রমিক সংগঠনের নেতৃত্বে আন্দোলন, আর দ্বিতীয়টা তো বললাম কি, যে বেশ কিছু শ্রমিক নেতার ব্যক্তিগত ভাবমূর্তিকে সামনে রেখে শ্রমিক শ্রেণীর আন্দোলন। প্রথমটি বলতে গেলে আমরা লক্ষ্য করি, অর্থাৎ প্রথমটির মধ্য দিয়ে আমি যেটি বলতে চাইছি তোমাদের কাছে, সেটি হচ্ছে যে সর্বভারতীয় শ্রমিক সংগঠনের নেতৃত্বে যে সমস্ত ভারতবর্ষে আন্দোলনগুলি গড়ে উঠেছে এই 1948 বা 47 থেকে 1991 সাল পর্যন্ত, এই ধরনের কতকগুলি আন্দোলনের ক্ষেত্রে সবথেকে বেশি উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে 1948 ও 1974 সালে সর্বভারতীয় ক্ষেত্রে রেল ধর্মঘট। এবং সবথেকে যেটি দৃষ্টান্তমূলক এবং সবথেকে যেটি আলোচনার শীর্ষে অংশগ্রহণ করেছে, সেটি হচ্ছে 1974 সালে রেল ধর্মঘট। টানা 24 দিন ব্যাপী 1974 সালে যে রেল ধর্মঘট ঘটেছিল, তা আজও পর্যন্ত ভারতীয় শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক অন্যতম উজ্জ্বলতম অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে আছে। 1974 সালের এই রেল ধর্মঘট সত্যি এক আশ্চর্যজনক ঘটনা। কারণ এই ধরনের একটি আন্দোলন
বা রেল শ্রমিকদের এই ধরনের একটি আন্দোলন, রেল ধর্মঘট সারা ভারতবর্ষের রাজনৈতিক ব্যবস্থাকে পুরো টলমলো করে দিয়েছে এবং সারা ভারতবর্ষের রাজনৈতিক ব্যবস্থাকে বলা যায় পুরো কম্পিত করে এবং ভাবিত করে তুলেছিল। যে একটানা 24 দিন এইভাবে রেল স্ট্রাইক করে রাখা, মানে ভারতবর্ষের বুকে এই ধরনের আন্দোলন সত্যি খুব কম দেখা গেছে, হয়নি। তাই 1974 সালে আন্দোলনটি মূলত বেশ কতকগুলি জাতীয় শ্রমিক সংগঠনের নেতৃত্বে গড়ে উঠেছিল। তো 1948 সালেও যেটা বললাম, এই ধরনের একটা রেল আন্দোলন বা রেল ধর্মঘট আমরা দেখেছি। পরবর্তীকালে আমরা পশ্চিমবঙ্গে এই ধরনের বেশ কিছু শ্রমিক আন্দোলন দেখেছি। যেমন পশ্চিমবঙ্গে বামপন্থী নেতৃগণের নেতৃত্বে বা বামপন্থী শ্রমিক সংগঠনের নেতৃত্বে উৎপাদন শিল্পে বা তোমার পাট শিল্পে বা খনি শ্রমিকদের নিয়ে এই বামপন্থী সংগঠনগুলির যে আন্দোলন, সেটিও কিন্তু পশ্চিমবঙ্গের বুকে ভারতবর্ষের শ্রমিক আন্দোলনের বুকে কিন্তু একটা ঐতিহ্যমণ্ডিত একটা জায়গা দখল করে নিয়েছে। তো এই ধরনের বামপন্থী পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের বামপন্থী শ্রমিক আন্দোলনগুলির ক্ষেত্রে আমরা যে সমস্ত নেতৃবৃন্দের কথা উল্লেখ করতে পারি, যেমন গুরুদাস দাশগুপ্ত, সুবোধ ব্যানার্জি, এই ধরনের নেতৃবৃন্দের নাম আমরা সহজেই উল্লেখ করতে পারি, যারা তৎকালীন সময়ে পশ্চিমবঙ্গে বামপন্থী শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে একটা নজির সৃষ্টি করেছিল। এছাড়াও আমরা রানীগঞ্জে খনি শ্রমিকদের আন্দোলনের ক্ষেত্রে দেখেছি, হারাধন রায়ের নাম শুনেছি, একজন বিখ্যাত শ্রমিক নেতৃত্ব হারাধন রায়, তার নেতৃত্বে অনেক এরকম শ্রমিক আন্দোলন ঘটেছে। স্বাভাবিকভাবেই সংক্ষিপ্তভাবে যতটুকু বলা যায় সেটা হচ্ছে, ভারতবর্ষে স্বাধীনতা লাভের পর অর্থাৎ 1948 সালের পর থেকে 1991 সালের মধ্যে যে সমস্ত আন্দোলনগুলি এক রেখাপাত করে গিয়েছিল ভারতবর্ষের রাজনীতিতে, তার মধ্যে উল্লেখযোগ্য আন্দোলনগুলি হচ্ছে 1948 সালের রেল ধর্মঘট, 1974 সালের রেল ধর্মঘট, তারপর পশ্চিমবঙ্গের বিভিন্ন বামপন্থী শ্রমিক আন্দোলন বামপন্থী শ্রমিক সংগঠনগুলির নেতৃত্বে শ্রমিক আন্দোলন, এছাড়া রানীগঞ্জের কয়লা শ্রমিকদের আন্দোলন, এই সমস্ত আন্দোলনগুলির কথা আমরা উল্লেখ করতে পারি। এছাড়া আমরা আরেকটি যে পর্বের কথা বলেছি সেটা হচ্ছে, বা আরেকটি যে ভাগের কথা বলেছি সেটা হচ্ছে ব্যক্তিগত কিছু শ্রমিক নেতার ভাবমূর্তিকে কাজে লাগিয়ে শ্রমিক আন্দোলন। এই ধরনের আন্দোলন বলতে গেলে বেশ কিছু নেতৃবৃন্দের নাম মাথায় আসে। এক্ষেত্রে প্রথমেই বলা যায় মহারাষ্ট্রের দত্ত সামন্ত কথা, মধ্যপ্রদেশের বাস্তার এলাকার নেতা শ্রী শঙ্কর গৌড়ানির কথা, বর্তমানে ঝাড়খণ্ড, তৎকালীন সময় যেটা বিহারের অংশভূত ছিল ধানবাদ, সেই ধানবাদের একে রায়ের কথা, খুব সহজেই এদের নাম কিন্তু আমাদের মাথায় চলে আসে। মহারাষ্ট্রে কাপড় মিলের শ্রমিকদের নিয়ে এই দত্ত সামন্তের নেতৃত্বে এক দৃষ্টান্তকারী যে আন্দোলন সারা ভারতবর্ষের শ্রমিক আন্দোলনকে এক অন্য পর্যায়ে নিয়ে গেছিল। প্রথমেই বলে রাখি, এই দত্ত সামন্ত বা শ্রী শঙ্কর গৌড়ানি বা একে রায়ের মতো লোকেরা, এরা কিন্তু কেউ, এই সমস্ত নেতৃবৃন্দরা কেউ সেই ধরনের বৃহত্তর সারা ভারতবর্ষব্যাপী সংগঠনের সাথে প্রথাগতভাবে কিন্তু খুব একটা যুক্ত ছিল না। এরা সাধারণত ব্যক্তিগত ভাবমূর্তিকে কাজে লাগিয়েই এই সমস্ত আন্দোলনগুলিকে সংগঠিত করেছে। এক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি, দত্ত সামন্তর কথা যদি আমরা দেখি তাহলে দেখব যে মহারাষ্ট্রে কাপড় মিলের শ্রমিকরা দীর্ঘদিন ধরে, এক্ষেত্রে একটা বিষয় খুব ইন্টারেস্টিং যেটা বলা যায়, এটি হচ্ছে যদি দেখি যে মহারাষ্ট্রে কাপড় মিলের শ্রমিকরা দীর্ঘদিন ধরে তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মালিক শ্রেণীর বিপক্ষে বা মালিক শ্রেণীর কাছে তাদের দাবি দাওয়াগুলো পূরণ করার জন্য নিবেদন করছিল। এমনকি তারা তৎকালীন বা সেই সময়ে বা সেখানকার সর্বভারতীয়
কংগ্রেসের শ্রমিক সংগঠনের কাছেও তাদের এই দাবি দেওয়ার কথা জানিয়েছিল, কিন্তু তাদের এই দাবি দেওয়ার প্রতি যথেষ্ট উদাসীনতা প্রদর্শন করে সর্বভারতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন। স্বাভাবিকভাবেই যখন কংগ্রেসের শ্রমিক সংগঠনের কাছে তারা খুব একটা গুরুত্ব পেলেন না, তখন তারা এই দত্ত সামন্ত নেতৃত্বে তার সংগঠনের দ্বারা পরিচালিত হয়ে মহারাষ্ট্রে কাপড় মিলে মিল মালিকের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন তারা শুরু করল। এই আন্দোলনকে ভেঙে দেবার জন্য মালিক কর্তৃপক্ষ সরকারের প্রত্যক্ষ পদক্ষ সহায়তায়, রাষ্ট্রীয় দমনপীড়নের সহায়তায়, বাইরে থেকে গুন্ডা দিয়ে সমাজ বিরোধীদের কাজে লাগিয়ে এই আন্দোলনকে দমানোর চেষ্টা করেছে, কিন্তু এই আন্দোলনকে দমাতে তারা পারেনি। এই আন্দোলন সারা ভারতবর্ষের শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক অন্যতম ছাপ রেখে গেছে। এই ধরনেরই আরেকজন নেতৃবৃন্দের কথা বলা যায় মধ্যপ্রদেশের বাস্তার এলাকায়, যিনি খনি শ্রমিকদের সাফল্যের সাথে সংগঠিত করে খনি মাফিয়াদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তিনি হচ্ছেন শ্রী শঙ্কর গৌড়িয়া। আবার উল্টো দিকে আরেকজন যে নেতৃত্বের কথা বললাম সেটা হচ্ছে ধানবাদের একে রায়। তিনিও এখানকার ওই এলাকার ধানবাদের খনি শ্রমিকদের সংগঠিত করে খনি মাফিয়াদের বিরুদ্ধে এবং এক বিরাট আন্দোলন গড়ে তুলেছিলেন। তো স্বাভাবিকভাবেই 1991 সাল পর্যন্ত এই ধরনের বেশ কিছু আন্দোলন আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ 1947-48 সাল থেকে 1991 সাল পর্যন্ত ভারতবর্ষের শ্রমিক আন্দোলনের ইতিহাসটা আমরা অতি সংক্ষিপ্তভাবে লক্ষ্য করলাম। এরপরে আমরা যাব 91 সালের পর ভারতবর্ষের শ্রমিক আন্দোলনের পর্যায়ে বা শ্রমিক আন্দোলনের পরিস্থিতিটা বা চরিত্রটা কোন দিকে নিয়ে গিয়েছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার এবং উল্টো দিকে খুব দুর্ভাগ্যের ব্যাপার। 91 সালের পর থেকে ভারতবর্ষ যখন নতুন কর্মসূচি বা নয়া অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করলো, অর্থাৎ তার এই বেসরকারীকরণ ও উদারীকরণ নীতির প্রেক্ষিতে, এই বেসরকারীকরণ ও উদারীকরণ নীতির প্রেক্ষিতে ধীরে ধীরে ভারতবর্ষের সমস্ত রাষ্ট্রীয় মালিকানাধীন কলকারখানাগুলি বেসরকারি মালিকানায় চলে যেতে থাকে। যতই এই বেসরকারি মালিকানার আন্ডারে কলকারখানাগুলি চলে যেতে থাকলো, ততই কিন্তু একদিকে যেমন সংগঠিত ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা কমতে শুরু করলো, অন্যদিকে তেমন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা বাড়তে শুরু করলো। অর্থাৎ যেটি আমি তোমাদের বোঝানো বা যেটি আমি বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে বেসরকারীকরণের প্রেক্ষিতে একদিকে যেমন সংগঠিত ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা কমতে শুরু করছে, উল্টো দিকে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করছে। এবং এই সময়ে আরও যে ঘটনাটি দেখা গেল সেটা হচ্ছে পরিষেবা ক্ষেত্রের ব্যাপক প্রসার ঘটছে এবং পরিষেবা ক্ষেত্রের প্রসারের সাথে সাথে হোয়াইট কলার শ্রমিকের সংখ্যা ব্যাপক পরিমাণে বাড়তে শুরু করছে। হোয়াইট কলার শ্রমিক অর্থাৎ এই শিক্ষক সংগঠন, এই ধরনের সংগঠনগুলো, এই ধরনের স্বার্থগোষ্ঠীগুলির সংখ্যা কিন্তু ক্রমশ বাড়তে শুরু করছে। আন্ধ্রে বেতে সম্পর্কে বেশ কিছু কথা বলেছি, ওটা আমি তোমাদের পরে বলবো। তো এই হোয়াইট কলার শ্রমিক এবং এর সাথে সাথে আরও একটা নয়া ট্রেন্ড যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে এই বিশ্বায়নের প্রেক্ষিতে আরও এক ধরনের শ্রমিকের উত্থান ঘটছে। সেটা হচ্ছে কল সেন্টারে চাকরি করা বা সেক্টর 5-এ তথ্য প্রযুক্তি সংস্থার যে সমস্ত কর্মী, এক কথা যেটা। তো এই তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীর সংখ্যা আস্তে আস্তে যত বাড়ছে, টেকনোলজির যুগে যত বাড়ছে, এরাও কিন্তু এক প্রকার এগুলো শ্রমিকের মধ্যে, সবই কিন্তু এগুলো শ্রমিকের মধ্যে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে এতদিন পর্যন্ত 91 সালে আগে পর্যন্ত সেই ধ্রুপদী কলকারখানার শ্রমিক বলতে যাদের বোঝাতো যে সেই উৎপাদন শিল্পের নিযুক্ত শ্রমিক, চটকলে কর্মরত শ্রমিক, ইট ভাটায় কর্মরত শ্রমিক, কয়লা খনিতে কর্মরত শ্রমিক,
কিন্তু আজ কিন্তু 91 সালের পর যেটা দেখা যাচ্ছে, বেসরকারিকরণের প্রেক্ষিতে, ঝাঁ চকচকে কোম্পানিতে কাজ করার প্রেক্ষিতে এক নতুন ধরনের শ্রমিক শ্রেণীর উত্থান ঘটেছে, যাদেরকে বলা হচ্ছে হোয়াইট কালার লেবার। এই ধরনের শ্রমিক শ্রেণীর সংখ্যা কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে বাড়ছে, এবং যাদের মধ্যে কিন্তু একটা বিশ্বায়িত সংস্কৃতি ধারার প্রভাব কিন্তু অনেক বেশি। অর্থাৎ বিশ্বায়িত সংস্কৃতির ধারা যাদের মধ্যে কিন্তু অনেকটাই বেশি। ফলে যেটা হচ্ছে, এতদিন পর্যন্ত আমরা যেভাবে কেবলমাত্র শ্রমিক শব্দটাকে ব্যবহার করে সারা ভারতবর্ষের সমস্ত শ্রমিককে একটা ছাতার তলায় আনতে পেরেছিলাম, আজ কিন্তু আমরা সহজেই আর ওই শ্রমিক আইডেন্টিটির মধ্য দিয়ে সারা ভারতবর্ষের সমস্ত শ্রমিক শ্রেণীকে একটা ছাতার তলায় আনতে পারছি না। কেন? আজ কিন্তু ওই চটকলে শ্রমিকদের সাথে এই হোয়াইট কালার শ্রমিকদের বা তথাকথিত হোয়াইট কালার লেবারদের একটা কিন্তু বিস্তর পার্থক্য আমরা লক্ষ্য করতে পারছি। তাদের মধ্যে বিভিন্ন দিক থেকে পার্থক্য গড়ে উঠেছে। সেটা হতে পারে তাদের জীবনযাপনের চলাফেরাগত পার্থক্য, তাদের চাহিদাগত পার্থক্য, তাদের বিলাসবাসনের পার্থক্য, অনেক কিছু হতে পারে। সামগ্রিকভাবে যেটা বলা যায় সেটা হচ্ছে 91 সালের পর থেকে ভারতবর্ষের শ্রমিক আন্দোলনটা সাধারণত আর ওই সর্বভারতীয় সংগঠনের নেতৃত্ব আর ঘটতে শুরু করলো না। মানে এতদিন আগে যেটা দেখেছি যে 91 সাল আগে পর্যন্ত সংগঠিতভাবে সর্বভারতীয় ক্ষেত্রে শ্রমিক আন্দোলন, মানে সংগঠিত ট্রেড ইউনিয়নের নেতৃত্বে যে সংগঠিত সর্বভারতীয় আন্দোলন আগে যেমন দেখেছি, বা কোনো শ্রমিক নেতার ব্যক্তিগত ভাবমূর্তির প্রেক্ষিতে যে আন্দোলন আমরা দেখেছি, 91 সালের পর কিন্তু আর এটা দেখলাম না। 91 সালের পর আমরা যেটা দেখলাম, এক নতুন ধরনের শ্রমিক আন্দোলনের জন্ম নিল। সেটা হচ্ছে একদম স্থানীয় স্তরে স্থানীয় ইস্যুগুলির প্রেক্ষিতে শ্রমিক সংগঠনের আন্দোলন, না একদম স্থানীয় স্তরে যে আন্দোলন, বৃহত্তর সর্বভারতীয় প্রেক্ষিতে এই আন্দোলনগুলো কিন্তু আর দেখা যাচ্ছে। যেমন আমরা দেখছি যে কর্ণরিয়া জোট মিলের আন্দোলন, এবং সাম্প্রতিক মানে 2012 সালে আমরা যেটা দেখলাম হরিয়ার মানেসরে মারুতি সুজুকি ফ্যাক্টরিতে যে আন্দোলন। এই মারুতি সুজুকি ফ্যাক্টরিতে আমরা দেখছি যে সেখানকার যারা ঠিকা শ্রমিক, তারা তাদের মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে এই মারুতি সুজুকি কোম্পানির বিরুদ্ধে, মালিক শ্রেণীর বিরুদ্ধে এক ব্যাপক আন্দোলনে নেমেছে, এবং সেই আন্দোলনকে দমানোর জন্য, বন্ধ করার জন্য মালিক পক্ষ রাষ্ট্রীয় দমনপীড়ন থেকে শুরু করে বহিরাগত গুন্ডা মাফিয়াদের সাহায্য পর্যন্ত নিচ্ছে। এবং ব্যাপক রাষ্ট্রীয় দমনপীড়নের প্রেক্ষিতে বহু শ্রমিক আহত হয়েছে, এবং তারপরেও তারা শ্রমিক আন্দোলন চালিয়ে গেছে। কিন্তু খুব দুর্ভাগ্যক্রমে যেটা বলা যায়, তাদের এই ধরনের রাষ্ট্রীয় দমনপীড়নের বিপরীতে আন্দোলন করা সত্ত্বেও বৃহত্তর শ্রমিক সংগঠনগুলি কিন্তু তারা এ সম্পর্কে বা এ বিষয়ে একদম নীরব ভূমিকা গ্রহণ করেছে। তারা কিন্তু কোনোভাবেই এই সংগঠনগুলির পাশে কিন্তু এসে খুব একটা দাঁড়ানোর প্রয়াস কিন্তু দেখায়। অর্থাৎ 21 শতকে এই নয়া উদারীকরণের প্রেক্ষিতে এবং বিশ্বায়নের প্রেক্ষিতে যেভাবে শ্রমিক সংগঠনগুলি দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে, এবং যেভাবে শ্রমিক সংগঠনগুলি বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় নিজেদের স্বতন্ত্রতাকে প্রায় বিসর্জন দিতে বসেছে, সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই বলা যায় যে আগামী দিনে ভারতবর্ষের রাজনীতিতে আমরা হয়তো এই শ্রমিক আন্দোলনের উজ্জ্বল ইতিহাসটাকে বা শ্রমিক আন্দোলনের এই উজ্জ্বল পর্যায়গুলোকে আর কিন্তু আমরা লক্ষ্য করতে পারব না। কারণ যেভাবে বর্তমানে শ্রমিক আন্দোলন বিভিন্ন ধারায় বিভাজিত হতে একদম স্থানীয় স্তরে চলে গেছে, এবং বৃহত্তর প্রেক্ষাপটে শ্রমিক আন্দোলন প্রায় বলতে গেলে স্তব্ধই হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে
সর্বভারতীয় ক্ষেত্রে বা সর্বভারতীয় সংগঠনগুলির নেতৃত্বে সংগঠিত আন্দোলন গড়ে তোলা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবং এক্ষেত্রে আমরা শ্রমিক সংগঠনগুলির বেশ কিছু দুর্বলতা লক্ষ্য করছি। যেমন প্রথমত, শ্রমিক সংগঠনগুলির সদস্যদের মধ্যে মতদর্শগত দীক্ষার অত্যন্ত অভাব লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত, দেখছি এই শ্রমিক সংগঠনগুলি প্রত্যেক কোনো না কোনো বৃহত্তর রাজনৈতিক দলের লেজুড়ে পরিণত হয়েছে এবং এক শাখা সংগঠনে পরিণত হয়েছে, যার ফলে তারা রাজনৈতিক দলগুলি যা যা সিদ্ধান্ত গ্রহণ করছে, হয়তো সেই সিদ্ধান্তের মধ্যে শ্রমিক সংগঠনের স্বার্থের বিরোধীও কোনো কিছু সিদ্ধান্ত আছে, সেটাকেও তারা বাধ্যতামূলকভাবে মেনে নিচ্ছে। তো স্বাভাবিকভাবেই শ্রমিক সংগঠনগুলি বর্তমানে বৃহত্তর রাজনৈতিক দলগুলি স্বার্থ সাধনের একটা হাতিয়ারে পরিণত হয়েছে। আর এই রাজনৈতিক দলগুলির হাতিয়ারে পরিণত হওয়ার প্রেক্ষিতে তাদের যে নিজস্ব একটা স্বতন্ত্রতা এবং আন্দোলন করার যে তাদের একটা প্রয়াস, তাদের যে আন্দোলন করার যে একটা মনোভাব, সেটা কিন্তু আস্তে আস্তে ভেঙে পড়ছে এবং আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হতে চলেছে। তৃতীয়ত, এইভাবে শ্রমিক সংগঠনগুলি যেভাবে বিভাজিত হতে চলেছে বিভিন্ন ধারায়, বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় গিয়ে গিয়ে তারা যেভাবে বিভাজিত হয়ে পড়েছে নিজেদের মধ্যে, সেক্ষেত্রে সর্বভারতীয় আন্দোলন গড়ে তোলা কিন্তু তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই এই সমস্ত দুর্বলতাগুলিকে কাটিয়ে উঠতে না পারলে আগামী দিনে ভারতবর্ষে রাজনীতিতে শ্রমিক সঙ্গে বা শ্রমিক শ্রেণীর আন্দোলনের উজ্জ্বলতম দিনগুলোকে আমরা কিন্তু আর বা উজ্জ্বলতম অধ্যায়গুলোকে আমরা কিন্তু আর দেখতে পাব না। তাই এখন থেকেই সমস্ত রাজনৈতিক দল, সরকার এবং সমস্ত শ্রমিক সংগঠনগুলির নেতৃবৃন্দের একটু ভাবা দরকার যে এই ধরনের নয়া উদারনীতিক পর্যায়ে এবং বিশ্বায়নের পর্যায়ে এবং বেসরকারীকরণের সাথে টক্কর দিয়ে শ্রমিক আন্দোলনগুলিকে বা শ্রমিক সংস্থাগুলিকে টিকিয়ে রাখার যে একটা চ্যালেঞ্জ আজকে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, সেই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করার জন্য পাল্টা কিছু ভাবনা চিন্তা করার কিন্তু সময় শ্রমিক সংগঠনগুলি এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের কিন্তু এসেছে। তাই আজ যদি এই শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বা শ্রমিক সংগঠনগুলি নতুন করে শ্রমিক আন্দোলন নিয়ে এবং নতুন করে শ্রমিক আন্দোলনের কৌশল নিয়ে ভাবতে না শুরু করে, তাহলে কিন্তু আগামী দিনে এই ধরনের শ্রমিক আন্দোলনের পর্যায় বা এই শ্রমিক আন্দোলনের যে একটা ভূমিকা বা ভারতীয় রাজনীতিতে শ্রমিকদের একটা ভূমিকা, সেটা কিন্তু আমরা আর দেখতে পারব না। কারণ এর সাথে আরেকটা বিষয় যেটা না উল্লেখ করলে নয়, সেটা বলতে হয় যে আগামী দিনে যেভাবে মালিক শ্রেণী অর্থাৎ ব্যবসায়িক শ্রেণীর ভূমিকা ভারতীয় রাজনীতিতে বৃহত্তর আকার নিয়েছে, সেক্ষেত্রে কিন্তু শ্রমিক শ্রেণী ভারতীয় রাজনীতিতে রেখাপাত করা, শ্রমিক শ্রেণীর পক্ষে ভারতীয় রাজনীতিতে রেখাপাত করা একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কারণ যেভাবে বর্তমান দিনে শুধু ভারতীয় না, সারা বিশ্ব রাজনীতি ব্যবসায়ী গোষ্ঠীর দ্বারা পরিচালিত হতে শুরু করেছে, সেক্ষেত্রে শ্রমিক শ্রেণীর গুরুত্ব রাজনীতির ক্ষেত্রে স্বাভাবিকভাবে অনেকটা কোণঠাসা হয়ে পড়ছে এবং আগামী দিনে পড়বেও বলেও প্রত্যাশা বা আশা করা। তো স্বাভাবিকভাবে এই ধরনের পরিস্থিতি থেকে নতুন করে আবার শ্রমিক আন্দোলনকে জাগ্রত করার জন্য এবং নতুন করে শ্রমিক আন্দোলনকে এবং শ্রমিক শ্রেণীর স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক ভাববার এক সময় কিন্তু আজ চলে আসছে। মোটামুটি এই পর্যায়ে আমি তোমাদের সাথে এই ভারতবর্ষে শ্রমিক শ্রেণীর আন্দোলন নিয়ে যতটা পারি সংক্ষেপে এই নিয়ে আলোচনা করলাম এবং আগামী দিনে আমি আরও কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি এবং অবশেষে আবারও একবার বলি, তোমরা প্রতি মুহূর্তে লড়াই করে চলেছ করোনার বিরুদ্ধে, কোভিড-19-এর বিরুদ্ধে। আগামী দিনেও লড়াই করবে এবং এই লড়াই আমাদের জারি থাকবে
এই লড়াইয়ে আমিও তোমাদের সাথে সামিল, এবং তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এবং এই লড়াইকে এগিয়ে নিয়ে যাও, এই কামনা করি, এই প্রত্যাশা করি। এবং তোমরা প্রত্যেকেই ভালো থেকো। সত্যি তোমাদের খুব মিস করছি, কারণ তোমাদের সাথে দীর্ঘদিন আজকে সরাসরি আলাপচারিতা হয়ে ওঠেনি, এবং মাঝে মধ্যেই তোমাদের কথা খুব মনে পড়ে। হ্যাঁ, বাড়িতে তোমরা পড়াশোনা করো, প্রস্তুতি নিয়ে চলো। বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো একটা নোটিফিকেশান জারি করলে তোমরা অবশ্যই জানতে পারবে। প্রত্যেকে তোমরা ভালো থেকো। হ্যাঁ, প্রত্যেককে আমার অভিনন্দন রইল। প্রত্যেকে তোমরা সুস্থ থেকো, এই বলে আমি আজকে টপিক শেষ করছি।